আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং, জানালেন চীনা রাষ্ট্রদূত। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী দিল্লি, বললেন ভারতীয় হাইকমিশনার। এক বছরে বাংলাদেশিদের 14 লাখ ভিসা দিয়েছে রিয়াদ। প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ। 26 ফেব্রুয়ারি ওমর 21 বইমেলা উদ্বোধন ও 21 পদক দেবেন তারেক রহমান। বইমেলা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় কোনো আলোচনা হয়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এমন কঠোর বার্তা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। অন্যদিকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং দুদেশের জনগণের কল্যাণে নতুন সরকারের সাথে ভারত ইতিবাচকভাবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই প্রথম একই দিনে প্রতিবেশী সহ গুরুত্বপূর্ণ কয়েক দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে বৈঠক শেষে বলেন, তিস্তা চুক্তির বিষয়ে প্রস্তুত তার দেশ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন। বিকেলে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সৌজন্য সাক্ষাৎ শেষে জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুদেশের জনগণের স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিচ্ছে দিল্লি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং দুদেশের মানুষের কল্যাণে নতুন সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করতে চায় ভারত। মিউচুয়াল বেনিফিট অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট। এদিন সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও। তবে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি তিনি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচবি নাবিয়া। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বৈঠকে বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নত হবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশনে আহ্বান করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি আনন্দিত আমরা আজকে প্রায় 20 বছর পর ক্ষমতাসীন দল হিসেবে সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে বিএনপি। সবশেষ 2006 সালের সেপ্টেম্বরে সরকারি দল হিসেবে সংসদে ছিল তারা। আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সংবিধানের 72 অনুচ্ছেদের 2 নম্বর উপধারা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 1 মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা আছে। সে অনুযায়ী 14 মার্চের মধ্যে অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারকরা।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান 12ই মার্চ প্রথম সংসদ অধিবেশনের জন্য প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। তিনি জানান, সংসদ অধিবেশন ডাকার দিনই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আপডেট জানান মন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি। কেন চালু হতেছে এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। এরপর আরও 3টি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। মানহীন কারিকুলাম, ত্রিমুখী শিক্ষা সার্টিফিকেট নির্ভরতা, অভিজ্ঞ শিক্ষকের অভাব, পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, পাশের হার বৃদ্ধি, প্রশাসনিক অব্যবস্থাপনা সহ নানা কারণে দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে রয়েছে। ATN বাংলা ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে এমন মূল্যায়ন দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জানালেন, কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কারিকুলাম ঢেলে সাজানোর পরিকল্পনা করছে নতুন সরকার। অন্যদিকে ATN বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভরতা শিক্ষায় মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে। তহিদুর রহমান তুহির রিপোর্ট। মানহীন কারিকুলাম, ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা, সার্টিফিকেট নির্ভরতা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু পুঁথিগত বিদ্যা নয়, বিশ্বজুড়ে দক্ষতার কদর বাড়ছে। এই বাস্তবতাকে পাশ কাটিয়ে এগোতে পারছে না বাংলাদেশ। সার্টিফিকেটধারী বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বেকারত্ব কমিয়ে আনতে বর্তমান সরকার এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছে কর্মমুখী শিক্ষায়। ATN বাংলায় ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানান শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আপনার ওই সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন। এরপর সবার যে পারসিউ করার দরকার আছে তাও না। আমাদের সায়েন্স ডিগ্রির প্রয়োজন, যারা কার্যকরী ইঞ্জিনিয়ার্সদের প্রয়োজন। আবার শুধু ডিগ্রি না, ডিগ্রি ছাড়াও আমাদের টেকনিশিয়ানসদের প্রয়োজন। ভোকেশনাল ট্রেনিং আরো বেশি ফোকাস করতে হবে, ইউনিভার্সিটির উপর চাপ কমাতে হবে। ATN বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, দেশের বিদ্যমান কারিকুলাম ধীরে ধীরে আন্তর্জাতিক মানে উন্নত করার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। 3 C's, কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই 3টা জিনিস প্রয়োজন একটা শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলবার জন্য। টেক্সট বুক, আপনার টিচারের ট্রেনিং, টিচারের এবিলিটি, ক্লাসরুমে অ্যাকচুয়ালি কি কি শেখানো হবে, এই সব কিছু তৈরি করে কিন্তু কারিকুলাম গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনতে হবে। সবাইকে ডিগ্রি নেওয়ার ধ্যান ধারণা চিন্তা সোভিয়েত পরিকল্পনা থেকে এসেছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, উন্নত দেশ এই চিন্তা থেকে সরে আসলেও বাংলাদেশ এখনো পুরনো চিন্তায় পড়ে রয়েছে। 50-এর দশকে আমাদের ইন্টেলেকচুয়াল ক্লাসের ভিতরে একটা চিন্তাধারা আসে যে ইন্টেলেকচুয়াল ইজ এই যে কাগজে কলমে ইন্টেলেকচুয়াল। তাই বাংলাদেশের আপনার এডুকেশন সিস্টেম এখনো ওই 50 বছর পুরনো সোভিয়েত প্ল্যানিং বিশ্বাস করে। এইভাবে আমরা আগাতে পারবো না। এর জন্য বলছি আমাদের বৃহত্তর চেঞ্জেস দরকার। শিক্ষার পাশাপাশি বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে নতুন সরকারের কার্যক্রম শুরু করার কথা জানান প্রতিমন্ত্রী। তবে এক্ষেত্রে ভাষা ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান না থাকা বড় বাধা বলেও মনে করেন তিনি। অন্যদিকে ATN বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ উন্নত বিশ্বের মতো নলেজ বেসড ও নিড বেসড শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেন। বাংলাদেশকে আরো বেশি এগিয়ে নেবার জন্য যে কর্মমুখী শিক্ষা
আমাদের যে কারিগরি প্রশিক্ষণ, আমাদের যে বৈদেশিক আয়, প্রবাসী আয় বৃদ্ধি করবার জন্য আমাদেরকে আরও বেশি দক্ষ কর্মী, অতি দক্ষ কর্মী, প্রফেশনালস, নার্সেস, কেয়ার গিভার এই ধরনের কর্মীদেরকে বিদেশে প্রেরণ করলে আমরা যদি আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে প্রবাসী আয়, বৈদেশিক আয়কে আরও বেশি বৃদ্ধি করতে পারবো। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। আগামী ২৬শে ফেব্রুয়ারি ওমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সকালে একুশে পদক দিবেন তিনি, আর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ওমর একুশে বইমেলার উদ্বোধন করবেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান। অনুষ্ঠান দুটি ঘিরে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বাংলা একাডেমির সচিব ডক্টর সেলিম রেজা জানান, এবারের বইমেলার প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। রোববার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম আহসানুল হক মিলনের সাথে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২৭শে আগস্ট ভিসি হিসেবে দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নির্বাচনের দুদিন আগে ১০ই ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ঢাবি উপাচার্য। ১৪ এপ্রিলের আগে বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনটি শূন্য হয়। অন্যদিকে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতেই স্থগিত হয় শেরপুর ৩ আসনের নির্বাচন। এই দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যেসব পরিকল্পনা হাতে নিয়েছিলেন সেসব এখন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এর মধ্যে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কাপালাতলি ৩.৫ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান তিনি। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি, যা আজকে শুরু করলাম এখানে। যদিও এটা আমার নিজের এলাকায়, কিন্তু মন্ত্রী হিসাবে আমি এই কাজের প্রচারের দায়িত্ব সারা বাংলাদেশের। রাজধানীর উত্তরায় গৃহকর্মীর হাতে গৃহিণী আয়শা হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনার মূল অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যার কথা স্বীকার করেছে গৃহকর্মী। এর আগেও একই কায়দায় বিভিন্ন বাসায় চুরি করে বিলকিস। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। ১৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো খাবার খেয়ে আয়শা আক্তার নামের এক গৃহিণীর মৃত্যু হয়। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার স্বামী আনোয়ার হোসেনকে। এ ঘটনায় তদন্তে নামে পিবিআই। তদন্তে বেরিয়ে আসে খাবারের সাথে ঘুমের ওষুধ প্রয়োগ করে বাসার গৃহকর্মী তাদের অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। কাজের বউটা ছোটা বুয়া ছিল, সে সকালে আসতো, তো আমার মা শুয়ে আছে, মাকে দেখেই বোঝা যাচ্ছে যে মা আর নেই। তারপর ঘটনাস্থল থেকে তারা কোনোরকম ভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করেন, আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ২৪ ঘণ্টার অভিযানে গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয় বিলকিস বেগমকে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে একাধিক চুরি ও প্রতারণার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পিবিআই। 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা। এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। ঢাকা সিটিতে বা নগর জীবনে লাখ লাখ লোক বাস করে, একজন এসে কাজ চাইলে অনেক সময় দেখা যায় যে কেয়ারটেকার কাছে বলে, নিচে যারা থাকে তাদের কাছে বলে, গার্ডদের কাছে বলে, তাদের মাধ্যমে তারা ইন্ট্রোডিউস হয়। পুলিশ বলছে গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য পরিচয় যাচাই এবং স্থানীয় থানায় তথ্য প্রদান করা জরুরি। না হলে এ ধরনের সংঘবদ্ধ অপরাধের ঝুঁকি থেকেই যায়।
যার মাধ্যমে ইন্ট্রোডিউস হোক না কেন বিষয়টা ভেরিফাই করা দরকার। তার তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। গৃহ কর্তৃক প্রশাসন সবসময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রংপুরের কাউনিয়ার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপির সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আক্তার দাবি করেন, নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। তাছাড়া তিনি অভিযোগ করেন, একদিকে বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে তাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষের বাড়িতে হামলা ও লুটপাট করছে। কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী জেলা সিএনজি পাম্প মালিক সমিতি ও জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি এবং চকবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর মসজিদে কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়। নিজামুদ্দিন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ফরিদ উদ্দিন আহমেদের একমাত্র ছেলে এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক নেসার আহমেদ ও এটিএন বাংলার পরিচালক মকসুদুর রহমান রঞ্জুর শ্যালক ছিলেন তিনি। এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত 9টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। এতে 12তম ব্যাচের 49 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 44 জন। এমন সাফল্যের আনন্দে ভাসছে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্টে জানাচ্ছেন জাহিদুল আলম। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক একাডেমিক সাফল্য ধরে রেখেছে যশোরের পুলের হাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। সম্প্রতি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 9টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে এই মেডিকেল কলেজটি। 12তম ব্যাচের 49 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 44 জন। ফরেনসিক মেডিসিন বিভাগে বাংলাদেশের আসিয়া খাতুন, পূজা মল্লিক কেয়া এবং ভারতের শেখ উজমা সাদিক হোসেন ও প্যাটেল জয়নব ইউসুফ পান অনার্স মার্ক। তাদের এই সাফল্যে আনন্দিত পুরো ক্যাম্পাস। খুবই ভালো লাগছে এবং আমরা আসলেই গর্বিত যে আমরা 9টা মেডিকেল কলেজের ভিতর থেকে ফার্স্ট হতে পেরেছি। আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের বাবা মা, আমার बांधवीगण तारा सब अनेक सपोर्ट करेছে। पहले तो अल्लाह ताला का बहुत बहुत एहसान है हम लोग के ऊपर और हमारे माँ बाप का उनकी दुआएं हम लोग के साथ है। सबकी मेहनत है, हमारी भी मेहनत है अल्हम्दुलिल्लाह। শিক্ষার্থীদের পরিশ্রম, গ্রুপ ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং নিয়মিত মূল্যায়ন ও নজরদারির ফলেই এই অর্জন বলে মনে করেন মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করেছি বিষয়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করার, নিয়মিত ক্লাস টেস্ট এবং মক এক্সাম বা মক টেস্ট নেওয়া এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে আমরা একাডেমিক সাপোর্ট দেওয়া। শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, আসলে আমরা ফরেনসিক মেডিসিনকে একটি বাস্তব ভিত্তিক এবং নৈতিক দায়িত্ব সম্পন্ন বিষয় হিসেবে শেখাতে গুরুত্ব দিয়েছিলাম। আদ্দিন নানাভাবে চেষ্টা করছে মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে বাংলাদেশে আরও কীভাবে ভালো করা যায় এটা নিয়ে সবসময় আমরা বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠান শুধু এই পরীক্ষা নয়, বিভিন্ন বিগত সালের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোতেও বেশ ভালো ফলাফল আমাদের মেয়েরা অর্জন করেছে। মেয়েদের চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগোর বাড়িতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে সিক্রেট সার্ভিসের গুলিতে এক সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এ সময় প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ভিসিতে ছিলেন। এক বিবৃতিতে এসব তথ্য দিয়ে মার্কিন সিক্রেট সার্ভিস বলছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 1:30টার দিকে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক তরুণ বাড়ির সীমানায় ঢুকে পড়ে। ওই অবস্থায় একজন এজেন্ট এবং পুলিশের ডিপুটি ওই ব্যক্তিকে গুলি করে। পাম বিচের কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান এবং ফুল অ্যান্ড ক্যান পাওয়া গেছে।
তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি। নিহত তরুণের গতিবিধি জানতে তদন্তে নেমেছে FBI সহ দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ সাউথ আফ্রিকার কাছে 76 রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। রোববার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 187 রান তোলে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। এক পর্যায়ে 51 রানে 5 ব্যাটারকে হারিয়ে কণ্ঠস্বর হয়ে পড়ে স্বাগতিকরা। জয়ের জন্য রান রেট বাড়ানোর পাশাপাশি উইকেট ধরে রেখে খেলা কঠিন হয়ে পড়ে টিম ইন্ডিয়ার। শেষ পর্যন্ত 111 রানে অল আউট হয়ে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে টপ ফেভারিট ভারত। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের সাথে সম্পর্কে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং, জানালেন চীনা রাষ্ট্রদূত। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী দিল্লি, বললেন ভারতীয় হাইকমিশনার। এক বছরে বাংলাদেশিদের 14 লাখ ভিসা দিয়েছে রিয়াদ। প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার আশাবাদ। 26শে ফেব্রুয়ারি ওমর একুশে বইমেলার উদ্বোধন ও 21শে পদক দেবেন তারেক রহমান। বইমেলার প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এবং ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।